অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল লাইনের নকশা জটিলতা। জাজিরায় বাড়ছে খুঁটি, মাওয়ায় ভাঙা পড়বে দুটি পিলার। চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। এবছরে উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ ও জাপানের দুটি স্টিল মিল। দুর্নীতির কবলে সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচিও। গাইবান্ধায় ৪,০০০ সদস্যের ১,০০০ই ভুয়া। যুব উন্নয়ন কর্মকর্তার নামে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। শেষ পর্যন্ত ভাঙতেই হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের দুটি পিলার। জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে। চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশাই তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। এর ফলে দূর হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল ভায়াডাক্টের পিলারে নকশা নিয়ে অনিশ্চয়তা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে। সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন ওঠার জন্য যে ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে, সেখানে সেতুর দুই প্রান্তে রেলের দুইটি করে ৪টি পিলারে মেলে ত্রুটি। আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে ১৫.৫ মিটার উচ্চতা ও ৫.৮ মিটার প্রস্থ থাকা দরকার, তা নেই। বিষয়টি জানার পরই ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয়। এ নিয়ে গত ৬ মাসে জল ঘোলা হয়েছে অনেক। একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয় জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয়। পরে বুয়েটের সহযোগিতায় ৩১শে ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ দুইটি পিলারের প্রতিটিতে বাড়তি দুটি করে খুঁটি যোগ করে আরেকটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয়। এবার চলতি সপ্তাহে মাওয়া প্রান্তের জন্য জমা দিয়েছে তৃতীয় নকশা। তবে এই নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে দুটি পিলার। ওনাদের মতামত পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে বলছে ভাঙতে হবে কিনা। এখন আমরা আমাদের কনসেপচুয়াল ড্রয়িংটা দিয়েছি, ওনারা কি মতামত দেয় তার উপর ডিপেন্ড করবে। আমরা ডিটেল ডিজাইনটা এখনো পাইনি। কনসেপচুয়াল ডিজাইনটা বিপি ওকে করে দিয়েছে, সেই অনুযায়ী ডিটেল ডিজাইন করছে, তারপর বলতে পারবো। মাওয়া অংশে ভায়াডাক্টের ১৪ ও ১৫ নম্বর পিলার দুটি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই দুটি পিলারের নিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। সংশোধিত নকশায় সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে ভাঙার কাজ। জুলাই থেকে জানুয়ারি ৬ মাস পর আবার কাজ শুরু হচ্ছে এই মাওয়া প্রান্তে রেলের ভায়াডাক্টের। মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই রেলের ভায়াডাক্টের নকশার সমাধান মেলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা। আগামী মাসের মধ্যেই দুই প্রান্তে সংশোধিত নকশায় কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার স্থবিরতা কাটিয়ে অবশেষে ২.৫ লাখ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কারখানা স্থাপনের নির্ধারিত স্থান। চলতি বছরের মাঝামাঝি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের দুটি স্টিল মিল। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শ্রমিকদের শোরগোল, গাড়ি আর যন্ত্রের শব্দের সরগরম। একসময়ের পানিতে ডুবে থাকা চরাঞ্চল এখন দেশের সর্ববৃহৎ শিল্পনগরী মিরেশ্বরাই ইকোনমিক জোন। জাতির জনকের নামকরণে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর। করোনার কারণে আটকে যাওয়া কাজ এগিয়ে নিতে শ্রমিকদের চেষ্টার কোনো কমতি নেই। প্রতিদিন কোনো না কোনো প্রতিষ্ঠান ঘটা করে তার কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। চরের মাটিতে কাটা হচ্ছে কারখানা স্থাপনের খুশির কেক। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা আসছেন কাজের অগ্রগতি দেখতে। যখন ফরেন ইনভেস্টমেন্ট আসবে, দেখবেন তাদের সঙ্গে সঙ্গে অনেকগুলি লোকাল ইন্ডাস্ট্রি এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট হিসেবে অনেকগুলো ডেভেলপ হয়ে যাবে। 2 বছরের কম সময় ধরে চলে আসছে দেশের সর্ববৃহৎ এই শিল্পনগরী গড়ে তোলার কাজ। ইতিমধ্যে এখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে বিদেশি নানা প্রতিষ্ঠান। আগামী 5 বছরের বিনিয়োগের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। 2030 সন নাগাদ যখন এই শিল্পনগর বাস্তবায়নটা শেষ হবে, তখন এখানে মিনিমাম 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে এবং এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে।
সবশেষ তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শিল্পনগরে চীনের মালিকানাধীন কেমিক্যাল কারখানা, জাপানের স্টিল, ভারতের রং, বাংলাদেশের সুতা তৈরি কারখানা স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। বলতে গেলে অনেকটা গল্পের মতো শোনাবে। এই জায়গায় এক সময় 5 থেকে 10 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে থাকতো, আর জোয়ার হলে পানির উচ্চতা আরও বেড়ে যেত। কিন্তু সে জলাভূমি এখন 8 থেকে 10 ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। আবার এই মাটি আনা হয়েছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে আনা নতুন ভূমিতে উঠছে একের পর এক শিল্প কারখানা। বলা হচ্ছে চলতি বছরেই অধিকাংশ শিল্প কারখানা উৎপাদনে যাবে। বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। 2-1 দিনের মধ্যেই করোনা ভ্যাকসিনের অ্যাপসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে তথ্য প্রযুক্তি বিভাগ। পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী 7 দিনের মধ্যে অ্যাপটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই তারা স্থানীয় ডিজিটাল সেন্টারে গিয়ে নাম নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি। গেল কয়েকদিনে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল করোনা টিকার অ্যাপ। একটি জাতীয় দৈনিক খবর প্রকাশ করে 90 কোটি টাকা ব্যয়ে এই অ্যাপটি তৈরি করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এমন সংবাদ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এই সংবাদকে অসত্য উল্লেখ করে প্রতিবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর এবং তথ্য প্রযুক্তি বিভাগ। শনিবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল বাংলাদেশের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে উঠে আসে করোনা টিকার অ্যাপ তৈরির প্রসঙ্গটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অ্যাপ তৈরিতে কোনো টাকাই চায়নি তার বিভাগ। এই ঘটনায় বিব্রত ও মর্মাহত তিনি। এটা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে আমরা বিব্রত হয়েছি যে আমাদের যারা ডেভেলপাররা দিনরাত শ্রম দিচ্ছে তারাও তো কষ্ট পাচ্ছে। আমরা আগে প্রথম টেস্টিং করব এবং এটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা 2-1 দিনের মধ্যেই এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব। প্রতিমন্ত্রী জানান, স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ না থাকলেও নিকটবর্তী ডিজিটাল সেন্টারে গিয়ে যে কেউ নিবন্ধিত হতে পারবেন। যদি স্মার্টফোন কারো না থাকে, যেটা আপনি বলছেন যে এই 60% 70% লোক কি হবে, তখন তারা ডিজিটাল সেন্টারে যাবে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কিংবা সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারে, কিংবা তার সন্তান বা ভাতিজা বা প্রতিবেশী অন্য কারো সহায়তা নেবে যে আমার রেজিস্ট্রেশনটা করে দাও। আগামী 21 তারিখের মধ্যেই অ্যাপটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খুব ভালো কাজ করছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ন্যাশনাল সার্ভিসের 4000 কর্মীর মধ্যে 1000ই ভুয়া স্বীকারও করেছেন কর্মকর্তা। দুর্নীতি ঢাকতে জেলা উপজেলার 90% সাংবাদিককে ম্যানেজের দাবিও তার। যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ও হাসান আলী বদলি হলেও তাদের হয়ে সাদুল্লাপুর যুব উন্নয়ন অফিসে লাখ লাখ টাকা ঘুষ নেন স্থানীয় 2 যুবক। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আমি যে 2000 টাকা দিয়ে আমার কাগজ ওকে, আমি যে টাকা দিতে না পারি আমার কাগজ ভুয়া। 1100 টাকারই চেক দিবে, 500 টাকা ওনার হাতে দিতে হবে। এই যে কম্পিউটারের এই ছেলেই বলছে। সাদুল্লাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের অন্ধকার কক্ষে হচ্ছে টাকা লেনদেন। চাকরি পাওয়ার কয়েক বছর পর ভুয়া কাগজপত্র দাবি করে ন্যাশনাল সার্ভিস কর্মীদের কাছ থেকে মাস 3 আগে অফিসারের চেয়ারে বসে টাকা নেয় ইমরান ও জিয়ন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাদুল্লাপুর থেকে বদলি হওয়া 2 কর্মকর্তা ইউসুফ ও হাসান আলী যাবার সময় এখানকার কর্মচারী না হলেও এই 2 যুবককে টাকা নেয়ার দায়িত্ব দিয়ে যায়। বলা তো হয় 300, মানুষের 200 দেয়, 100 দেয়। ন্যাশনাল সার্ভিস কর্মীদের অভিযোগ, চাকরি পাওয়ার কয়েক বছর পর কাগজপত্রে ত্রুটি বের করে তাদের টাকা দিতে বাধ্য করে ওই 2 যুবক। ওনারা কাগজপাতি জমা নিচ্ছে, খাতা জমা নিচ্ছে, 200 করে টাকা জমা নিচ্ছে। কাগজের কোনো 2 নাম্বারই আছে নাকি? এখন ছেলেটা ওই কথা বলতে, ছেলেটা শুনতে হয়তো 2 নাম্বার, সেই জন্য কেমন হয়ে গেল, থমকে গেল। অন্যদিকে সাদুল্লাপুরে দায়িত্ব পালনকালে যুব উন্নয়ন কর্মকর্তা হাসান আলী স্বীকারও করেন 4000 কর্মীর মধ্যে 1000ই ভুয়া। 700-800 বা 1000 না, বেশি হবে। 1600-1700 মতো আছে ভুয়া। এসব অনিয়ম নিয়ে কথা বলতে সাদুল্লাপুর যুব উন্নয়ন অফিসের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে অফিসে পাওয়া যায়নি। সময় সংবাদে অনিয়মের খবর প্রচারের পর কর্তৃপক্ষকে পত্র দিয়েছেন ইউএনও, তবে মোবাইল ফোনে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা যুব উন্নয়ন কর্মকর্তার। আমাদের নলেজ ওইভাবে কেউ দেয়ও নাই। আর এই সিলেকশন প্রক্রিয়াটা তো করছিল উপজেলা কমিটি। ত্রুটি বিচ্যুতি আছে, অফিসিয়ালি পদক্ষেপ তো নেওয়া লাগবে।
প্রশিক্ষণ ও 2 বছরের কর্মভাতা সহ ন্যাশনাল সার্ভিসের প্রত্যেক কর্মীর বিপরীতে সরকারি বরাদ্দ 1,52,800 টাকা। 1000 ভুয়া কর্মীর আড়ালে টাকার অঙ্কে তসরুপের পরিমাণ দাঁড়ায় 15,28,00,000 টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ সহ পদ্মার তাজা মাছে ভরপুর। ভোরের হাটে হাঁক ডাকে বিক্রি হচ্ছে টনে টনে মাছ। জেলে, আড়তদার, পাইকার আর শৌখিন ক্রেতাদের পদচারণায় 2 ঘন্টা মুখর থাকে পদ্মা তীরের দেশসেরা ইলিশের হাটটি। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। 24 কেজি ওজনে বাঘায়ের দাম হাঁকা হচ্ছে 24,000 টাকা। মাওয়ার মৎস্য আড়তে পাওয়া যাচ্ছে ইলিশ, রুই, কাতল, বোয়াল সহ হরেক রকমের দেশীয় তাজা মাছ। মাঘের হাড় কাঁপানো শীতেও মাছের যোগান দেন জেলেরা। নদীর তাজা মাছ কিনতে আড়তে ভিড় করেন পাইকার ও ক্রেতারা। সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজি প্রতি কমেছে 10 থেকে 150 টাকা পর্যন্ত। চাহিদা তুলনায় যোগান বেশি হওয়ার কারণে মাছের দাম তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক কম হয়েছে। ক্রেতা কম, কিন্তু ইলিশ অনেক, আর বিনা সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে। কিন্তু 1500 টাকা কেজির মতন। এটা হলো সাগরের অরিজিনাল পোনা। এটা সারা বাংলাদেশ আর কোনো নদী ধরব না, একমাত্র এই পদ্মা নদী ছাড়া। 1000 টাকা হালিটা কম, 1000 বড় মাছ দিকে 6000 টাকা, হে মাছ দিকে 4000 টাকা। কাস্টমারই নাই। পুরনো এই মাছের বাজারে রয়েছে 29টি আড়ত এবং শতাধিক বিক্রেতা। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। স্থানীয় বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি হওয়ায় দাম পাচ্ছেন না কৃষক। রাজশাহীর খড়খড়ি বাজারে পানির দরে বিক্রি হচ্ছে সবজি। ক্ষতির মুখে ব্যবসায়ী ও কৃষক। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। সবজিতে ভরপুর রাজশাহীর খড়খড়ি হাট। প্রতি ভোরেই সবজি কিনতে ভিড় করেন ক্ষুদ্র ব্যবসায়ী, দূরবাজারের দোকানি সহ শতাধিক খুচরা ক্রেতা। ভরা মৌসুমে সবখানেই মিলছে সবজি। এতে বাজার চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় পানির দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ফুলকপি 5 টাকা, টমেটো 3 টাকা ও লাউ 4 টাকায় পাচ্ছেন ক্রেতারা। সব জায়গাতে আমদানি বেশি, ব্যাপারীরাও নিয়ে লাভ করতে পারছে না। এই বাজারের ক্রেতা আসলে বিভিন্ন বাজার থেকে আসে, বিভিন্ন এলাকা দূর দূরান্ত থেকে আসে। আগে যাইতো ফুলকপি, যাইতো আপনার বাঁধাকপি, যাইতো শিম, যাইতো, এগুলো আর যাচ্ছে না, যার কারণে বাজারে থাকার কারণে মালের দাম কম। ক্ষেত থেকে সরাসরি বাজারে সরবরাহ করতে গিয়ে উৎপাদনের সিকিভাগও উঠছে না বলে দাবি কৃষকের। 4 টাকা করে মাল খাইছে না, তাহলে আমরা চলবো কি করে? গৃহস্থ জমিতে হাফ টাকা উঠবে না, 4 টাকা খরচ করেছে। রাজশাহীর 4 উপজেলার শতাধিক কৃষক তাদের উৎপাদিত সবজি নগরের খড়খড়ি হাটে বেচাকেনা করেন। প্রতিদিন গড়ে 15 থেকে 20 লাখ টাকার সবজি বিক্রি হচ্ছে এ বাজারে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। 4 দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে চলছে পেঁয়াজ আমদানি। তবে স্থানীয় বাজারে পেঁয়াজের ক্রেতা না থাকায় বিপাকে আমদানিকারকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ সাদিয়া। গত 4 দিন ধরে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বন্ধ রেখেছিল আমদানিকারক ব্যবসায়ীরা। এর মূল কারণটাই হচ্ছে দেশীয় বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার কারণেই মূলত পেঁয়াজের যে ভারতীয় পেঁয়াজ গুণগত মান তেমন ভালো না হওয়ার কারণেই কিন্তু বাজারে তেমন তার প্রভাব পড়েনি, বা চাহিদা না থাকার কারণেই কিন্তু মূলত আমদানিকারকরা তারা পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল। তো 4 দিন পর গতকালকে 2 ট্রাকে আমদানি করেছিল পেঁয়াজ, 2 ট্রাকে 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়ে আমদানিকারকরা। এবং পেঁয়াজগুলি আমদানি করে যে বাজারে যে একটা চাহিদা সেটা তারা কিন্তু পায়নি। এবং বন্দরে যে ক্রেতা, সে ক্রেতাও কিন্তু তেমন বন্দরে ক্রেতা না থাকার কারণে কিন্তু তারা একটা বেশ দুশ্চিন্তায় বলা যেতে পারে আমদানিকারকদেরকে। তো ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে যেটা জানিয়েছেন যে বর্তমানে পর্যাপ্ত পেঁয়াজের যে ভরা মৌসুম, সেই মৌসুমে বাজারে যে পেঁয়াজের যে দেশি পেঁয়াজের যে দাম বা গুণগত মান ভালো হওয়ার কারণে, দাম কমার কারণে ভারতীয় পেঁয়াজের যে চাহিদা সেটা কিন্তু তারা পাচ্ছে না। তারা আর একটা কথা জানিয়েছেন যে
এই পেঁয়াজগুলো তাদের প্রতি ট্রাকে 1.5 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত তাদের লস হচ্ছে। লস হওয়ার কারণে তারা মূলত পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল। তো গতকালকে পেঁয়াজ আনার পরও তারা বলছেন যে পেঁয়াজগুলি যেহেতু বিক্রি হয়নি তাদের গুদামে তারা রেখে দিয়েছেন, হয়তো ক্রেতা আসলে তারা বিক্রি করবেন, তারা এমনটাই জানিয়েছেন। তবে পেঁয়াজ বর্তমানে আমদানি নিয়ে তারা একটা যেহেতু সরকার শুল্ক যেহেতু ট্যাক্স দিতে হয় তাদেরকে, সেটাও তারা একটা বিষয় চিন্তা করছেন যে এমন অবস্থায় তারা পেঁয়াজ আমদানি করবেন কিনা। আর একটা বিষয় আমরা সাদিয়া জানিয়ে রাখি যে আজকে কিছুক্ষণ আগে হিলি স্থলবন্দর যে পেঁয়াজ আমদানি কারক যে শাইনর উনি কিন্তু মারা গেছে। মারা যাওয়ার কারণে মূলত হিলি স্থলবন্দর কিন্তু আধা বেলা তারা আমদানি রপ্তানি এবং লোড আনলোড তারা বন্ধ রেখেছে। তার জানাজা না হওয়া পর্যন্ত কিন্তু এখানে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক কিন্তু আমদানি রপ্তানি সব কিছু বন্ধ থাকবে। তবে দুপুরের পর যদি পেঁয়াজের আমদানি হয় সেক্ষেত্রে আমরা হয়তো পেঁয়াজের বাজার বা দাম বা কতটুকু আমদানি হচ্ছে সেটা হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবর। সাদিয়া। পেঁয়াজ আমদানির বিষয়ে জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। শীতের পিঠাপুলি ও মিষ্টি তৈরির জন্য অনন্য এক উপকরণ খেজুর গুড়। রাজশাহী অঞ্চলে পর্যাপ্ত খেজুর গাছ থাকায় শীতের ভোরে ঘরে ঘরে তৈরি হয় এই গুড়। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষকরা বলছেন উৎপাদনের পাশাপাশি ভালো দামও পাচ্ছেন তারা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। কুয়াশার চাদরে মোড়ানো ভোর, সূর্যের আলোর ছটায় দিন জানান দিচ্ছে। তখনই গাছিরা ব্যস্ত খেজুরের রস সংগ্রহে। রস নামিয়ে নিয়ে যান গুড় তৈরির প্রক্রিয়ায় ব্যস্ত চুলার কাছে। রস ছাঁকনি দিয়ে ছেঁকে শুরু হয় জাল দিয়ে গুড়ের দানা তৈরি। রসের ঘ্রাণ টিকিয়ে রাখা গুড় তৈরির মুন্সিয়ানা। তবেই বাজারে দাম বাড়ে গুড়ের। রামায়ণের পর কয়েক কেজি জাল দেওয়ার পর ফ্রেশ করি, আস্তে আস্তে জাল দিয়ে গুড় জমা ফেলা দিই। পিওর গুড় করতে হলে খালি রস ভালোভাবে জাল দিয়ে তৈরি করতে হবে। কেজি 5 চিনি ওর মধ্যে ঢাল দিই, গুড়টা ওইভাবে খড়ি করে পাটারি করে তৈরি করা হয়। চিনি না দিলে এই গুড়টা অত্যন্ত স্বাদ লাগে, খেতে ভালো লাগে। শনিবার আর মঙ্গলবার গুড় বেচতে আসি, আপনার 90, 80, 75 এরকম বিক্রি হয়। খুরি ও পাটালি আকারের গুড় জেলার চারঘাট, দুর্গাপুর, পবা, পুঠিয়া থেকে আনা হয় বানেশ্বরের হাটে। প্রতি কেজি বিক্রি হয় 65 থেকে 95 টাকা পর্যন্ত। এখান থেকেই জেলার গুড় দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান ব্যাপারীরা। হলো একরকম প্রথমে কালার, গুড়ের রংটা দেখি, গুড়ের দানা আর হলো ঘ্রাণ, এই তিনটা দেখার পরে আপনার হলো কিনি। আমরা গুড় কিনি, ধরেন মানুষের হাটে গুড় কিনি, বাজার বরাবর কিনি, হয়তো 5 টন, 7 টন, 8 টন গুড় কিনে আমরা ঢাকা চালান দিই। এ হাটে সপ্তাহে 2 দিন প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকার গুড়ের বেচাকেনা হয়। ব্যাপারের জন্য ব্যবস্থা আছে, থাকার জন্য সব নিরাপত্তার ব্যবস্থা আছে, ন্যায্য মূল্যে গুড় কেনা বেচা করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলায় খেজুরের গাছ আছে প্রায় 8 লাখ। এসব গাছ থেকে 8,000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার বাজার মূল্য 60 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কর ফাঁকি এবং ব্যাংক ঋণ নিয়ে যারা বিদেশে অর্থ পাচার করছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। বঙ্গবন্ধুর ব্যাংকিং নীতি নিয়ে রাজধানীর পল্টনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তথ্য সরকারও পর্যালোচনা করে। সেমিনারে সাবেক ব্যাংকার হেলাল আহমেদ চৌধুরী বলেন, দেশের প্রান্তিক মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে বঙ্গবন্ধু স্বাধীনতার পর ব্যাংক খাতকে জাতীয়করণ করেন। তিনি বলেন, বৈষম্য কমিয়ে সবার উন্নয়ন নিশ্চিতে জাতির পিতার নেয়া পদক্ষেপের সুফল পেয়েছে মানুষ। ওয়ার্ল্ড ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখলে 2030 সালে বিশ্বের 22তম অর্থনীতি হবে বাংলাদেশ। তার মতে সে সময় বাংলাদেশ ঘাটতি কাটিয়ে বাণিজ্যে উদ্বৃত্ত থাকবে। সেমিনার শেষে গত বছরের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে দেশের 11টি ব্যাংককে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি টাকা এখানে যে আয় হয় তার একটি অংশ আমাদের জনগণ পায়। কেন পায়? কারণ সার্বিক পরিবেশটা, আর্ন করা পরিবেশটা, সুরক্ষাটা, নিরাপত্তা আমরা দিয়েছি। এইটা তো নেই, বরঞ্চ আমার ব্যাংক থেকে যে বাকি নিয়ে পুঁজিটা নিয়েছিলেন সেটা শুদ্ধ আপনি চলে যাবেন। এইগুলোর সম্বন্ধে আমাদের সচেতন, সজাগ হওয়া প্রয়োজন। দুর্নীতি যে আপনারা পয়েন্ট আউট করছেন বিভিন্ন জায়গায়, বারিশ কাণ্ডই হোক আর যে কোনো কাণ্ডই হোক, এতে আমরা কুণ্ঠিত নই। আপনাদের দেওয়া সকল তথ্য আমরা ঘরে আলোচনা করি এবং এটা আমরা আমাদের কাজে লাগাই।
গণভবন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সকলে আমরা এক হতে পারবো সেই দিনটির অপেক্ষায় রইলাম। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমাদের সিনেমা শিল্প সৃষ্টি যার হাত থেকে শুরু, বিশেষ করে বাঙালিদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাকিস্তান হওয়ার পর থেকেই তিনি কিন্তু এই চেষ্টা করে যাচ্ছিলেন এবং তিনি যখন মন্ত্রী হলেন তখন আওয়ামী লীগ সরকার গঠন যখন হলো তখনই তিনি উদ্যোগ নিলেন যে আমাদের এই অঞ্চলে অর্থাৎ তখনকার পূর্ব বাংলায় এখানে সিনেমা শিল্প গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই তিনি একটি বিল পার্লামেন্টে নিয়ে আসেন 1957 সালে এবং সেই দিনই ওইটা বিলটি উত্থাপন হয় এবং পরবর্তীতে এই বিলটি পাস হয়। এটা 23 এপ্রিল 1957। সেজন্য এই দিনটাকেও আমরা এখন এভাবেই উদযাপন করি, কারণ এটা অনেকে জানা নাই যে সেই সময় বাঙালিরা সিনেমা শিল্প করবে এটা পাকিস্তানি শাসকরা কখনো চাইতো না। তারা এটা নিয়ে অনেকটা ব্যঙ্গও করেছিল। কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে কিন্তু আমাদের সিনেমা শিল্পী, কবি, সাহিত্যিক সকলের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি ছোটবেলা থেকে দেখেছি অনেকে আমাদের বাসায় সবসময় সবাই আসা যাওয়া করতেন এবং অনেকের সাথে গভীর বন্ধুত্ব ছিল এবং তাদেরকে বলেছিলেন যে কি তোরা পারবি না সিনেমা করতে। কাজে সেইভাবে কিন্তু এর যাত্রাটা শুরু এবং প্রথম বাংলা সিনেমাটাও তৈরি শুরু হয়েছিল। কাজে আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমাদের এফডিসি অর্থাৎ আমাদের শিল্প সংস্থা যেটা এই যে বিশেষ করে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, এটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন খুব স্বাভাবিকভাবে, যার হাতে এটা তৈরি। এবং তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর তিনি এই আমাদের বিশেষ করে তখন ছিল এটা পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল, কাজে সেটাকে বাংলাদেশের উপযোগী করেও তিনি এটা গড়ে তুলেছিলেন। তার হাতে করা জিনিস সেটাকে সংরক্ষণ করা। আর তাছাড়া আমাদের দেশের মানুষের সত্যি কথা বলতে কি বিনোদনের তো তেমন কোনো সুযোগ নাই। বিনোদনের কতটুকুই বা সুযোগ আছে, এই সিনেমাটাই তাদের বিনোদনের সুযোগ। কাজে জাতিপিতা জানতেন এদেশের মানুষের এই আকাঙ্ক্ষাটা, তিনি তো মানুষের জন্যই তার জীবনটাও দিয়ে গেছেন। কাজে তার সেই অধুরা কাজগুলি সম্পন্ন করা এটাই আমার দায়িত্ব। কাজে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং অনেক লাখো শহীদের রক্তের বিনিময়। যারা এই মুক্তিযুদ্ধ করেছে, মাসুদ পারভেজ নিজে বললেন না যে তিনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন ছাত্রলীগের কর্মী ছিলেন এবং সেই হিসেবে তাকে আমি চিনতাম সেই ছাত্র জীবন থেকেই। এবং তারপর তিনি যখন মুক্তিযুদ্ধে ফিরে আসেন সেটাও আমার জানার ছিল। কাজে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে আমি সেই লাখো শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, লাখো মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি এটুকু বলবো যে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করবার জন্য স্বাধীনতার পরপরই জাতির পিতা বিভিন্ন পদক্ষেপ নেন এবং তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা নাম দেন এবং এফডিসি কে উন্নত করেন। ফিল্ম ইনস্টিটিউট, আর্কাইভ প্রতিষ্ঠা, বিভিন্ন উদ্যোগও তিনি নিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেন নাই। মাত্র 3.5 বছর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলবেন, সেই সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, দীর্ঘ 24 বছরের শোষণ যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া, পঙ্গু অসহায় মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, শহীদ পরিবারকে আর্থিক সাহায্য, অবকাঠামোগত উন্নয়ন সবই তিনি শুরু করে গিয়েছিলেন এবং করেওছেন। কিন্তু 15ই আগস্ট আমাদের জীবনটাকে পাল্টে দিল। তারপর থেকে আর বাংলাদেশের সংস্কৃতির চর্চায় সেই গুরুত্বটাই নষ্ট হলো, আদর্শটা নষ্ট হলো। আমরা যে বাঙালি, আমাদের বাঙালির সংস্কৃতির চিন্তা চেতনাটাও নষ্ট হতে বসেছিল, এটা হলো বাস্তবতা। যাক, আমি যখন থেকে সরকার এসেছি তখন থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি। যেমন আমরা প্রথমেই চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন 2011 প্রণয়ন করেছি, জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 প্রণয়ন করেছি, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নীতিমালা 2017 সেটা আমরা করে দিয়েছি, কারণ সরকারি অনুদানে যাতে চলচ্চিত্র নির্মাণ হয় সে পদক্ষেপ নেওয়া এবং সেই মানে আর্থিক সংশ্লেষটা বৃদ্ধি করা সেটাও আমরা করে দিয়েছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020 এটা আমি করে দিচ্ছি, এটা আমি উদ্যোগ নিয়েছি এই কারণে যে আমি দেখেছি যে আমাদের অনেক শিল্পী যাদেরকে আমি নিজে চিনতাম ভালো করে,
আর আমাদের বাসায় সবসময় সকলের একটা অবাধ যাতায়াত ছিল, এমনকি ধানমন্ডি লেকের সামনে যখন শুটিং হতো তখন সবাই আমাদের বাসায় এসেই বসতো, চা পানি খেত, খাবার খেত, আমার মা সবাইকে আপ্যায়ন করতেন। আমাদের সবাই একটু সাংস্কৃতিক জগতের সাথে ভালোভাবে জড়িত ছিল। তো সেই থেকে অনেকের খুব আমি দুর্দশাগ্রস্ত অবস্থা দেখেছি। তাছাড়া আমার ছোট ভাই শেখ কামাল, সে তো নাটক করতো, নাট্যমঞ্চ তার বেশ ভালো ভূমিকা ছিল। আর আমাদের বাসার সকলেই খেলাধুলা সংস্কৃতি চর্চার দিকে আমার বাবা মা সবাই খুব সম্পৃক্ত ছিলেন। তো এই কষ্টটা যখন আমি দেখি, আর বিশেষ করে আমার ছোট বোন রেহানা যখন লন্ডনে থাকে, সে অনলাইনে পত্রিকা নিয়মিত পড়বে এবং কারো কোনো কষ্ট দেখলে সাথে সাথে আমাকে সে খবর পাঠায়। আমি চেষ্টা করি সাথে সাথে ব্যবস্থাটা নিতে। আমি জানি যখন আমি আছি আমি হয়তো সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু আমি যখন থাকবো না তখন কি হবে সেই চিন্তা করেই কিন্তু আমি এই চলচ্চিত্র, বিশেষ করে এখানে আমরা অবশ্য নাম দিয়েছি যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, কিন্তু এই কল্যাণ ট্রাস্টে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলের যাতে সুযোগটা হয় সেই ব্যবস্থাটা কিন্তু আমি করে দিয়েছি, যেটা আমাদের মাসুদ পারভেজ সাহেব এর আগে বললেন যে বিশেষ করে যারা এই মানে যারা ঠিক সরাসরি তাদেরকে আমরা দেখি না, চিনি না, কিন্তু নেপথ্যে থেকে এই চলচ্চিত্রটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যারা কাজ করেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন, জীবনের ঝুঁকি নেন, সেই যন্ত্রশিল্পী থেকে কলাকুশলী থেকে শুরু করে সেট তৈরি করা থেকে তাদের সকলের বিষয়টাও কিন্তু আমরা এই ট্রাস্টে রেখে দিচ্ছি। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় 2020 সালের ব্যবসায়িক অর্জনে সন্তোষ প্রকাশ করা হয় এবং 2021 সালের করণীয় নির্ধারণ সহ ব্যবসার অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। জনতা ব্যাংকের সর্বোচ্চ রফতানিকারকের স্বীকৃতি পেল বেক্সিমকো লিমিটেড। জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুস সালাম আজাদ বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হোসেনের হাতে রফতানি ক্রেস্ট সম্মাননা তুলে দেন। জনতা ব্যাংকের লোকাল অফিসের অন্যতম গ্রাহক বেক্সিমকো লিমিটেড 2020 সালে ব্যাংকটির সর্বোচ্চ রফতানি ও সর্বাধিক মুনাফা প্রদানকারী গ্রাহক হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকোকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল লাইনের নকশা জটিলতা। জাজিরায় বাড়ছে খুঁটি, মাওয়ায় ভাঙা পড়বে দুটি পিলার। এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্প নগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। এ বছরে উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ ও জাপানের দুটি স্টিল মিল। এ ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।